প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনটা অনেক গোছালোভাবে নিচ্ছ। অনেকেই যারা মূলত অ্যাডমিশনটা মনে প্রাণে ধারণ করে পড়াশোনাটা করছো, হ্যাঁ, যারা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রকৃতভাবেই যেতে চাও, মন থেকে যেতে চাও, চাই তো সবাই, যে পরিশ্রম করে সেই তো প্রকৃত যেতে চায়। তো তাদের জন্য আবার শুভকামনা এবং তাদের জন্য আমার এই ক্লাসগুলো দিচ্ছি। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে কোশ্চেন সলভিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভিং 2022-23 সেশনে ফিজিক্স কোশ্চেন। 2022-23 সেশনে যে ফিজিক্স কোশ্চেন ফার্স্ট শিফটের কোশ্চেন সলভিংটা আমরা দেখবো এখন। ফার্স্ট শিফট, প্রথম কোশ্চেন। একটি গলীয় তলের ব্যাসার্ধ ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করা যায় কোনটি দ্বারা? একটি গলীয় তলের ব্যাসার্ধ পরিমাপ করা যায়, ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করা যায় স্পোরোমিটার দিয়ে। স্পোরোমিটার দিয়ে গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ বা যে কোনো তলের গলীয় তলেরই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা যায়। ঠিক আছে, আলোকীয় বস্তুর বা যে কোনো বস্তুর গলীয় তলের ক্ষেত্রফল নির্ণয় করা যায় কার মাধ্যমে? স্পোরোমিটারের মাধ্যমে। এখানে গলীয় তলের ব্যাসার্ধ ক্ষেত্রফলের সাথে পরিমাপ করা যায় কোনটি দ্বারা? স্পোরোমিটার। পরে কোশ্চেন, অবস্থান ভেক্টর আর হলে ডাইভারজেন্স কত? অবস্থান ভেক্টর আর মানে কি? আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? xi ভেক্টর প্লাস xi yj আর xyz কে। আচ্ছা, ডাইভারজেন্স মানে তো বুঝি, ডাইভারজেন্স মানে আচ্ছা ডেল্টা সমান আমরা কি জানি? ডেল্টা বাই ডেল্টা xi, ডেল্টা বাই ডেল্টা yj, ডেল্টা বাই ডেল্টা z কে। ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে ডট গুণন। ডাইভারজেন্স মানে কি গুণন? ডট গুণন। ডট গুণন কার সাথে কার হয়? সমগত শ্রেণীর সাথে ডট গুণন হয়। মানে আয়ের সাথে আয়ের গুণ, জের সাথে জের গুণ, কে এর সাথে কের গুণ। অন্য ক্লাসে বলছিলাম ডাইভারজেন্স মানে আয়ের শখকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আয়ের যে শখ দেওয়া থাকবে তাকে কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, যে শখকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, কে এর শখকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেওয়া শেষ। তাহলে এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কার? এক্স এর। অন্তরীকরণ করলে কত হয়? 1, পার্টটা অন্তরীকরণ করলে 1, 1। রাইট অ্যান্সার হচ্ছে 3। ডাইভারজেন্স কত হবে? 3। ওকে, ডাইভারজেন্স মানেই এক্স এর আয়ের শখকে এক্স এর সাপেক্ষে, যে শখকে ওয়াই এর সাপেক্ষে, কে এর শখকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলেই হবে। পরে কোশ্চেন, দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের দ্বিগুণ একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে এর ভর প্রথম বস্তুর তুলনায় কত? আচ্ছা, মূল থিমস হচ্ছে জড়তার ভ্রামক আই সমান আমরা জানি mr স্কয়ার। জড়তার ভ্রামক আই সমান কি? mr স্কয়ার বা mk স্কয়ার। বলছে জড়তার ভ্রামক একই রাখবো, ফিক্সড রাখবো, কনস্ট্যান্ট রাখবো, কোনো চেঞ্জ করবো না। সেখানে বলছে দ্বিগুণ চক্রগতি ব্যাসার্ধ। জড়তার ভ্রামকের সাথে সম্পর্ক কি? ভরের সাথে কি? ভরের সমানুপাতিক আর ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। পরস্পর আবার কি? এম আর আর এর ভিতর সম্পর্ক কি? পরস্পর উল্টা। দেখো বলছে দ্বিগুণ চক্রগতি ব্যাসার্ধ, এটা যদি আমি দ্বিগুণ করি আলটিমেটলি কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে। চক্রগতি ব্যাসার্ধ দ্বিগুণ করলে জড়তার ভ্রামক 4 গুণ হবে, কিন্তু জড়তার ভ্রামক আমি চেঞ্জ করবো না, তাহলে ভর কত গুণ করবো? এটা দ্বিগুণ করার কারণে 4 গুণ হয়েছে, তাহলে আমার 4 গুণ রিডিউস হবে, 4 গুণ কমবে যে কাজ করলে সেটা। তাহলে এম এর সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে এটা যদি এম কে 1/4 করি, এম কে কত গুণ করি? 1/4 গুণ করি, 1/4 গুণ, আর এটা দ্বিগুণ করার কারণে কত? 4 গুণ, কাটাকাটি হয়ে কত গুণ হচ্ছে? 1 গুণ। তাহলে আমি বলতে পারি যে দ্বিগুণ বক্রতার ব্যাসার্ধ দ্বিগুণ করলে ভরকে কত গুণ করতে হবে? 1/4 গুণ করতে হবে। ভরকে 1/4 গুণ করলে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে না। পরে 4 নাম্বার, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন সূত্র? এটি কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের 3টা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র।
আর কেপলারের তৃতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম আছে টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। পর্যায়কালের বর্গটা হবে ব্যাসার্ধে, মানে এখানে লেখা আছে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। পর্যায়কালের বর্গ হবে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে কেপলার থার্ড সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে কেপলারের থার্ড সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। আচ্ছা, বলছে খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করা যায় কি দ্বারা? খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করা যায় কি দ্বারা? অনুনাদ দ্বারা না, কম্পাঙ্ক দ্বারা না, বিট দ্বারা। বিট দ্বারা নির্ণয় করা যায়। হ্যাঁ, বিট কি? কোশ্চেনটা আসছে তরঙ্গ অধ্যায় থেকে, তোমাদের শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় তরঙ্গ অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। বিট কি? দুইটা কম্পাঙ্কের পার্থক্য, যেটা নির্ধারণ করে সেটাই হচ্ছে বিট। ওকে, এখন এই বিটের সাহায্যে কি কি নির্ণয় করা যায়? অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়। অজানা সুর শলাকার কম্পাঙ্ক। বিটটা কি কি নির্ণয় করা যায়? একটা হচ্ছে অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়, আর বাদ্যযন্ত্রের সুর, বাদ্যযন্ত্র সুরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর খনির ভিতরে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় ব্যবহার করা হয়। তাহলে বিটের তিনটা ব্যবহার লিখলাম। অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়, বাদ্যযন্ত্র সুরের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আর খনির ভিতরে দূষিত গ্যাসের উপস্থিতি আছে কি না সেটা হচ্ছে বিটের মাধ্যমে নির্ণয় করা যায়। বিট হচ্ছে দুইটা কম্পাঙ্কের পার্থক্য। এখন এই দূষিত গ্যাস থাকলে বা দূষিত পদার্থ থাকলে পার্থক্যটা কম বেশি হবে, এটা থেকে আমরা নির্ধারণ করে থাকি। কয়টা? 7 নাম্বার, একটা স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে দেয় 0.1 মিটার বৃদ্ধি পায়। একটা স্প্রিং ছিল, তার অগ্রভাগে বা প্রান্ত ভাগে 100 গ্রাম ভর ঝোলাচ্ছে, তাও কিছু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির মান 0.1 মিটার হলো। এখানে বলছে এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরো এত মিটার বৃদ্ধি করে ছেড়ে দেয়, বস্তুর মোট শক্তি কত হবে? দেখো দুইটা স্টেপ। একটা হচ্ছে স্প্রিং ছিল, তাকে 100 গ্রাম ভর ঝোলাচ্ছি, 100 গ্রাম ভর ঝোলানোর পর ওর কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, এ কারণে একটা শক্তি আমরা পাবো, আর একটা নির্দিষ্ট পরিমাণ একটা টান দিচ্ছি, যে 2 × 10⁻² মিটার টানের মাধ্যমে বৃদ্ধি করছি, এর কারণে একটা শক্তি পাবো। এই দুইটা শক্তি মিলে এখানে মোট শক্তি হবে। আচ্ছা, মোট শক্তি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ কে এক্স স্কয়ার। হাফ কে কি দেওয়া আছে? কে স্প্রিং ধ্রুবক দেওয়া নেই। আমরা স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে কে ইকুয়াল টু কি লিখতে পারি? স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে এক্স। কি লিখতে পারি? কে এক্স লিখতে পারি। আর কে ইকুয়াল টু কি? এফ বাই এক্স। এফ কি ডিরেক্ট দেওয়া আছে? না, এর পরিবর্তে তাহলে কি আমরা লিখতে পারি এমজি বাই এক্স। ঠিক আছে, এটা প্রথম ঘটনা, তাই x1 দিলাম, ইন্টু এটা দ্বিতীয় ঘটনা x2 তার স্কয়ার, কারণ দুইটা সমান ঘটছে, এই একটা বৃদ্ধি করা হচ্ছে আর এই একটা বৃদ্ধি, দুইটা। তাহলে এখানে আমরা মান বসাই। হাফ এম এর মান কত ভাই? এম এর মান হচ্ছে 100 গ্রাম, গ্রামকে আমি কেজিতে পরিণত করবো, মানে 0.1 জি কত? 9.8। আর প্রথম ক্ষেত্রে প্রসারণটা হচ্ছে 0.1 ইন্টু x2, 2 × 10⁻² তার হোল স্কয়ার। কাটাকাটি করে এটা কেটে যাবে। আচ্ছা, আরেকটু লিখে নিয়ে কাটাকাটি করি। হাফ ইন্টু 9.8 ইন্টু এটা ক্যালকুলেশন করলে 4 × 10⁻⁴। 4 × 10⁻⁴। এই পয়েন্টের জন্য নিচে 1, এটা কাটলে কত? 2, 98 × 2 মানে 196। পাওয়ারের হিসাব করি, শূন্য মানে প্লাস পাওয়ার, উপরে গেলে কি হয়ে যাবে? উপরে গেলে মাইনাস পাওয়ার, অর্থাৎ 10⁻⁵। ওকে,
পয়েন্ট আছে এখানে 1 ডিজিট 2 ডিজিট যদি সরায় তাহলে 1.96 × 10⁻³ এত তো করা লাগে না। এখান থেকে দেখেই যখন 98 × 2 ছিল তো তখনই বুঝতে পারছিলে যে অ্যান্সারটা 1.96 এ ধরনের কোনো টার্ম হবে। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু করে দিচ্ছি তাই টোটালটাই করালাম। ওকে, পরেরটা, কোনো প্রবাহী সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয় সেই বেগকে কি বলে? সংকট বেগ। হ্যাঁ, সংকট বেগের সংজ্ঞা থেকে আমরা এটা পাই। তাহলে সংকট বেগ কাকে বলে? কোনো প্রবাহী সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হবে সেই বেগকে কি বলে? সংকট বেগ। সংকট তৈরি হয়েছে, হ্যাঁ, ক্রান্তিকাল অবস্থা সেটা। 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? যেখানে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর কত? গতিশক্তি ইকে ইকুয়াল টু 3/2 nRT 3/2 nRT 3/2 n আছে মোল সংখ্যা দেওয়া নেই। মোল সংখ্যা যদি না দেওয়া থাকে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাই। ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাই। তাহলে ভর কত? 3, আণবিক ভর কত? নাইট্রোজেন 28, আর কত? 8.31 এসআই একক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তার এসআই একক কে মান হচ্ছে 8.31। এছাড়া আছে 0.0081, ওগুলো আমি জানি না কারণ ওগুলো কেমিস্ট্রির বিষয়, আমি জানি শুধু ফিজিক্সের বিষয় এবং ম্যাথের বিষয়। তাহলে আর বসালাম টি হচ্ছে তাপমাত্রা কত? 29 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে করলে এর সাথে 273 যোগ করলে, ওর সাথে 273 যোগ করলে 299। এখন দেখো এই ক্যালকুলেশনটা বেশ জটিল। আমরা অ্যাপ্রক্সিমেটলি একটু কাছাকাছি ধরে নিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে সুবিধা হবে। দেখো তো 299 কে 300 ধরলে কি আমার অ্যান্সারে খুব বেশি ইফেক্ট পড়বে না। আচ্ছা, এটা কাটলে কত হয়? 4.something ধরে নিলাম, 4 হচ্ছে। এটা যদি আমি 28 না ধরে 27 ধরতাম তাহলে কি হতো? 3 নং 27, এটা কাটলে কত হতো? 3 হতো। 3 দিয়ে কাটলে কত? 100 হতো। 100 গুণ 4 মানে 400। আমরা যেটা ধরলাম সেই অ্যান্সারটা হলো 400। আমরা কাছাকাছি ধরে নিয়েছি। তো অ্যান্সার করতে আমার সমস্যা হবে? অ্যান্সার আছে 403 আছে, 268 আছে, 302 আছে। তাহলে আমার 403 অ্যান্সার করতে কোনো অসুবিধা নেই। তো দেখেছো, আমরা 299 কে কাছাকাছি ফিগার যে ক্যালকুলেশন করতে সুবিধা হবে 300 ধরলাম, 8.31টা বাদই দিয়ে দিলাম, আর 28 কে ধরে নিয়েছি 27। তার মানে আমার অ্যান্সারটা অবশ্যই কাছাকাছি যাবে, কাছাকাছি কিন্তু গিয়েছে। তাছাড়া ম্যানুয়ালি যদি করতে চাইতাম, এখানে 28 আছে, হ্যাঁ, আবার এখানে 299, এইটা না এটা কাটতে পারতাম, কিন্তু এইটা কাটতে তো বেশ কষ্ট হয়ে যেত। ঠিক আছে, আমরা কাছাকাছি ধরে নেব। পরেরটা দেখি, অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আমি এ ধরনের কথাবার্তা যে বলি কোনটি সঠিক নয় বা কোনটি বৈশিষ্ট্য নয়, সেক্ষেত্রে আমরা দেখি কোনটি বৈশিষ্ট্য হবে, কোনটি সঠিক হবে, সেগুলো আগে আইডেন্টিফাই করব। হ্যাঁ, তো বলছে অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মানে। অসম্পৃক্ত বাষ্প কি মানে? বয়েল এবং চার্লসের সূত্র মানে এবং আবদ্ধ। তাহলে অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মানে, হ্যাঁ, কথা ঠিক আছে। অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ স্থানে তৈরি হয়, অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ স্থানেই তৈরি হয়। অসম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মানে, হ্যাঁ, মানে কোনো অসুবিধা নাই। তারপর বলছে তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় না। তাপমাত্রা বৃদ্ধি করে না, তাপমাত্রা হ্রাস করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। তাহলে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় হবে? সি অপশন সঠিক নয়। রাইট অ্যান্সার কোনটা? সি অপশন। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো আমরা আবারও দেখি। অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মানে অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ স্থানে তৈরি হয় আর তাপমাত্রা হ্রাস করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। তারপরে একটি তাপমাত্রার তারে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব এত হলে এবং প্রবাহ ঘনত্ব ইকুয়াল টু এত হলে তারটিতে ইলেকট্রনের তাড়ন বেগ, এখানে যে তথ্য আছে সেই তথ্য অনুসারে তাড়ন বেগ যে ইকুয়াল টু I/NA, যে হচ্ছে
প্রবাহ ঘনত্ব, তো প্রবাহ ঘনত্ব কত দেওয়া আছে 1.65 ইন্টু 10⁶। এন আছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, প্রতি একক আয়তনে, হ্যাঁ একটি তামাত্রায় মুক্ত ইলেকট্রনের ঘনত্ব, এই যে প্রতি একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা সেটা কত 3 ইন্টু 10⁻29। আর এন আছে ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻19, 1.6 ইন্টু 10⁻19। এটা একটু ক্যালকুলেশনটা একটু জটিল, একটু করে নিও, ঠিক আছে, একটু করার চেষ্টা করো। 1.6 1.6 এটা 3, একটু সিম্পলিফিকেশন করে করার চেষ্টা করো। তারপরে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এত কিলোভোল্ট, এদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে এত মাইক্রোকুলম চার্জ স্থানান্তরিত কাজ, চার্জ স্থানান্তরিত কাজ W = ডেল ভি কিউ, চার্জ স্থানান্তরিত কাজ W = ডেল ভি কিউ। ডেল ভি হচ্ছে বিভব পার্থক্যের পরিবর্তন, তো বিভব পার্থক্য একটা দেওয়া আছে 3.43, আচ্ছা কিলোভোল্ট, কিলোকে আমি ভোল্টে করবো 10⁻3, চার্জ কত 9 মাইক্রোকুলম, মাইক্রোকুলমে কুলমে পরিণত করবো 10⁻6, ঠিক আছে, ঠিক আছে ভাই। তা পার আমার যার নামে যাকে এটা গুণ করে দেব, এটা আমি গুণ করব, ঠিক আছে। 3 নং কত 27/7, 3 নং 27/7 হাতে 2, 4 নং 36, 30 হাতে 3, আবার 3 নং 27, 27 আর 3 30। তারপর এই ধরনের মানটা আসবে 3087, এই যে 3087। এখন আমি এই পার্ট হিসাব করতেই পারি, পয়েন্ট তুলবো, পার এগুলো তো হিসাব করতেই পারি, আমি জাস্ট দেখলাম কোনটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে এক্সাক্ট। তারপর ইয়ং এর ডিসি পরীক্ষায় পর্দার কোন বিন্দুর উজ্জ্বলতম জন্য শর্ত কোনটি? ইয়ং এর ডিসি পরীক্ষায় উজ্জ্বলতম বিন্দুর জন্য শর্ত আছে λ/2 এর জোড় গুণিতক হবে। λ/2 এর কি গুণিতক হবে? জোড় গুণিতক। a sin θ = এটা হবে না, a sin θ = λ/2 এর জোড় গুণিতক 2n আছে, তাহলে রাইট অ্যান্সার আছে সি। রাইট অ্যান্সার কত? সি অপশন। তারপরটা যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান তাদেরকে কি বলে? আইসোটোন। এ নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আইসোটোপ যার প্রোটন সংখ্যা সমান আইসোটোপ, আইসোবার ভর সংখ্যা সমান, আর আইসোটোন নিউটন সংখ্যা সমান, আমাদের সবার জানা আছে। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয়, মানে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। বিটা কণা নির্গত হয় মানে কি? পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। তারপরে একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান। গাড়িটির বেগ কত? ভরবেগের মান গতিশক্তির সমান হলে গাড়িটির বেগ কত? দেখি, গতিশক্তি কে ইকুয়াল টু ভরবেগ দেওয়া আছে, তাহলে p²/2m লিখতে পারি। গতিশক্তি কে ইকুয়াল টু p²/2m। সেখানে কি বলছে? গাড়ির ভরবেগের মান, পিটা কি ভরবেগের মান গতিশক্তির সমান, তার মানে ই কে তার হোল² ই কে তার হোল²/2m। এখন এখান থেকে এখানে একটা ই কে কেটে গেলে আমি লিখতে পারি কি ই কে ইকুয়াল টু 2m, ঠিক আছে, বা এটা আর্গুন করতে পারি 2m ই কে ইকুয়াল টু ই কে হোল², আলটিমেটলি তো ই কে ইকুয়াল টু 2m। এখন ই কে ইকুয়াল টু কি ½ লিখতে পারবো না? ½ ইকুয়াল টু 2m, mm কাটবে, v² ইকুয়াল টু কত 4, a ইকুয়াল টু কত 2 মিটার পার সেকেন্ড। গাড়িটির বেগ কত? বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তি সমান হলে গাড়িটির বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। থেমে থাকা একটি গাড়িকে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলো। গাড়ির আরোহীর মাথা পিছন দিকে হেলে পড়ে। গাড়িটির কোন দিক থেকে আঘাত করছে? আচ্ছা, একটা থেমে থাকা ট্রাক মানে তার ভিতরে যে চালকই হোক বা আরোহী বসে আছে মানে কি স্থির আছে। স্থির থাকার পরে ওকে ধাক্কা দিচ্ছে, একটা গাড়ি এসে ধাক্কা দিচ্ছে, হয় সামনের থেকে না পিছন থেকে, সেটাই জিজ্ঞাসা করছে, বা কোন পাশ থেকে। এখন ও যখন থেমে আসে
ধাক্কা দেওয়ার পরে কি ঘটছে, আরোহীর মাথা পিছন দিকে হেলে পড়ে। পিছন দিকে হেলে পড়ে মানে কি, নিশ্চিত পিছন দিক থেকে ধাক্কা দিয়েছে। পিছন দিক থেকে ধাক্কা দিলে ওর বডির অংশটা কি সামনের দিকে এগিয়ে গিয়েছে আর মাথাটা পিছন দিকে হেলে গিয়েছে। তার মানে এটা কি হবে, পিছন দিক থেকে ধাক্কা দেবে। তার মানে কি হবে, পিছন দিক থেকে ধাক্কা দেবে, এখানে মাথা পিছন দিকে হেলে যাবে। আর সামনের দিক থেকে ধাক্কা যদি দিত তাহলে সামনের দিকে হেলে যেত, কারণ তখন বডিটা কি পিছন দিকে চলে যেত আর মাথাটা স্থির জড়তার কারণে ও সামনের দিকে হেলে পড়তো। ঠিক আছে, জড়তার ঘটনা। তাহলে পিছন থেকে ধাক্কা দিয়েছে। কোথা থেকে ধাক্কা দিয়েছে, পিছন থেকে। তারপর একটি গলিয়ে দেওয়া কোণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে মানে ইউ, 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব কত? আমরা জানি ফোকাস দূরত্ব 1/f = 1/u + 1/v। ফোকাস দূরত্ব কিন্তু 1/f = 1/u + 1/v। ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, যেটা তোমাদের ক্লাস 9-10 সূত্র ছিল। বাট এখন কোশ্চেনটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের অধ্যায়ে অনেকে স্কিপ করছে, কারণ শর্ট সিলেবাসের বাইরে। এখন ফোকাস দূরত্ব বের করতে বলছে। দেখো পিছনে বিম্ব গঠিত হয়, বিম্বটা কোথায় গঠিত হয়, পিছনে, এ কারণে মাইনাস হবে। তাহলে 1/f = 1/u, ইউ কত, 1/15 - 1/13। কেন, যেহেতু পিছনে বিম্ব গঠিত হয়, অবাস্তব প্রতিবিম্ব, এখানে মাইনাস। তো এটা ইকুয়াল টু, রোধের ক্ষেত্রে কি প্লাস থাকে, তাই আমি বলি এভাবে সমান্তরালে ক্যালকুলেশনের ক্ষেত্রে বলি গুণফল বাই যোগফল। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি কি বলবো, গুণফল বাই বিয়োগফল। গুণফল করলাম, 30 থেকে 15 বাদ দিলে কত হয়, 30 হয়। ঠিক আছে, এটা অথবা ম্যানুয়ালি করতে 30 লসাগু হতো, তাহলে 30 - 15। ঠিক আছে, করতে পারতে একটা করলে হবে। বাইনারি বিয়োগের ক্ষেত্রে বাইনারি বিয়োগ কত আছে, 1 1 0 1, আর এটা কত 1 0 1 1, এর বিয়োগ করতে বলছে। এই বিয়োগ নিয়ে আমাদের মাঝে মাঝে সমস্যা হয়, আমাদের মাঝে মাঝে বোঝাইলে অনেকে বোঝেন, আবার অনেকে বোঝেন না, আবার মাঝে মাঝে ভুল করেন। তো কোনো দরকার নেই ভাই, এটাকেও তুমি যা জানো দশমিক সংখ্যায় রূপান্তর করো, এটাকেও দশমিক সংখ্যায় রূপান্তর করো, বিয়োগ করো, তারপর বাইনারিতে কনভার্ট করতে হবে, শেষ। তো এটা দশমিকে যদি কনভার্ট করি, দশমিকে কনভার্ট করার নিয়ম হচ্ছে ডাবল করলে 1 2 4 8 16 32 যদি লাগে লিখবো। এখন দেখো তো কোনটা কোনটা, এখানে আছে কত, 0, এটা 0, যেটা 0 সেটা তো আমার লাগবে না, যেটা 0 সেটা লাগবে না, যেটা 1 আছে সেটাই আমার লাগবে, 2, এটা কত 0, এটা কত 0 লাগবে না এটা। তাহলে 16 আর 2 কত, 18, 16 আর 2 কত হয়েছে, 18 হয়েছে। এই সংখ্যাটা দশমিক কনভার্ট করলে হয়েছে 18। হ্যাঁ, এ দেখো আমি আবার বলছি 1 2 4 8 16 32 64 ডাবল আকারে লিখবো, যার পজিশনে 1 থাকবো সেটা যোগ করবো, আর 0 থাকলে সেটা যোগ করবো না। এটার ক্ষেত্রে আমরা কি করতাম, 1 1 0 1, তার মানে আমি এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করবো না, এটা তার 8 আর 2 কত 10 আর 1 কত 11। তাহলে 18 থেকে 11 বাদ দিলে কত হয়, 7। 7-এর বাইনারি কনভার্সন কেমন, 7 মানে কি, এটা এই যে 4 2 1, ঠিক আছে, 4 2 7। তাহলে রাইট অ্যান্সার কত, 0 1 1। বেশি সময় লাগবে না, এ তো প্রথম দেখছো, হয়তো যারা প্রথম দেখছো তাদের মনে হচ্ছে যে কি ট্র্যাক আছে, একবার দুইবার করে দেখো, এই নিয়মে কনভার্ট করো, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে তড়িৎ বিভবের সংখ্যায় অসীম দূরত্ব বলতে কি বোঝায়? আচ্ছা, তড়িৎ বিভবের সংখ্যায় কি বলে, তড়িৎ বিভবের সংখ্যায় হচ্ছে বলে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে কি বলে, তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভব ইকুয়াল টু কি, W/Q। অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎ ক্ষেত্রের বিভব বলে। এই ক্ষেত্রে অসীম দূরত্ব বলতে কি হাজার হাজার মাইল না, অসীম দূরত্ব বলতে এখানে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুর দূরত্ব। এই অসীম দূরত্ব বলতে হাজার হাজার কিলোমিটার না, হ্যাঁ, বা মহাকাশে চন্দ্র সূর্যের দূরত্ব না। এই অসীম দূরত্ব বলতে তড়িৎ ক্ষেত্র যে জায়গা আছে তার থেকে সামান্য বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুর দূরত্ব। ওকে, পরেরটা দেখো,
প্রাকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কি? তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায়। কয়টা? একটি কণার উপর এফ এত বল প্রয়োগ করার ফলে কিউ এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হলো, বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা, এই দূরত্ব থেকে এই দূরত্ব যাচ্ছে, তার মানে কি আমি এই দূরত্ব থেকে এই দূরত্বটা বাদ দেব। এই দূরত্ব কত আছে? মাইনাস, ভেক্টর ফর্মে লিখলে -2i ভেক্টর প্লাস 3j ভেক্টর প্লাস 5k ভেক্টর। আর এইটা ভেক্টর ফর্মে লিখলে কি 3i -4j -2k। আমি বাদ দেবো কি? এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো। আমরা জানি কি W = F ডট S। এফ কত? এফের মান দেওয়া আছে -2i প্লাস 3j প্লাস 4k, সব ভেক্টর রাশি আছে, আমি দিচ্ছি না। ডট এস, এসটা কি? এই দূরত্ব থেকে এই দূরত্বটা। তাহলে -2i থেকে 3i বাদ দেবো, তার মানে -5i। 3j থেকে -4j, আলটিমেটলি 7j। ঠিক আছে। 5k থেকে -2k বাদ দেবো, তার মানে +7k। ঠিক আছে কি? ডট গুণ করবো সমগোত্র শ্রেণীর আয়ের সাথে আই, এই 5 সাথে এটার মাইনাসে মাইনাসে +10 প্লাস 3 × 7 = 21 প্লাস 4 × 7 = 28, এমন কোনো কিছু। ঠিক আছে। 28 আর 21 কত? 49, 49 যোগ 10 59 অ্যান্সার, তাহলে 59 অ্যান্সার। ঠিক আছে। পাটা ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয়? ফ্রন্ট ভেঙে অনেক জায়গায় চলে আসছে। ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে ব্যবহার করা হয় পরিবর্তনশীল ধারক, পরিবর্তনীয় ধারক ব্যবহার করা হয়। সরি, একটা ফোন এসেই যাচ্ছে। ওকে, ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয়? পরিবর্তনীয় ধারক, পরিবর্তনশীল ধারক ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, 5টি ঘন আকৃতি পাথর খণ্ডের প্রতিটির আয়তন এত ও ভর এত কেজি। এদের একটি অপরটির উপর রেখে একটি স্তম্ভ প্রস্তুত করতে কৃত কাজের পরিমাণ কত? এই 5টি ঘন আকৃতির পাথর একটি অপরটির উপর স্তম্ভ প্রস্তুত করতে, একটি অপরটার উপর সাজিয়ে স্তম্ভ প্রস্তুত করতে কৃত কাজের মান কত? যেহেতু উচ্চতা সংক্রান্ত কথাবার্তা দেওয়া আছে, তাহলে কাজ W = mgh। কাজ W = কি? mgh। m কত? m কত? 300, g কত? 9.8। প্রতিটির আয়তন কত? আর কিউ ফরম্যাট, তো এটাকে এভাবে লিখতে পারি 0.216। আয়তন যদি এটা হয়, আয়তন সমান কি? h3, হ্যাঁ, 4/3 পাই আর কিউ বা h3। তো সেখান থেকে কিউব রুট এটা লিখতে পারি আমি। এই গেল, এটা mgh একটার ক্ষেত্রে। যেমন আমরা এ ধরনের অঙ্কটা করি যে একটা সিঁড়ির উচ্চতা দেওয়া থাকে 20 মিটার, একটা সিঁড়ির উচ্চতা দেওয়া থাকে 20 মিটার, এরূপ 15টি সিঁড়ি উঠতে কি পরিমাণ কাজ হয়। তো তখন উচ্চতার ক্ষেত্রে প্রত্যেকটা উচ্চতা কত? 20 মিটার না 20 সেন্টিমিটার। তো প্রত্যেকটা উচ্চতা 20 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করলাম, কয়টি সিঁড়ি? 15টি সিঁড়ি। তো তখন হিসাবটা এমন আসে। এখানে উচ্চতা হিসাব করলাম হচ্ছে এর কিউব রুট করলাম, কিন্তু আরেকটু কাহিনী আছে, 5টি ঘন আকৃতি যাদেরকে স্তম্ভ আকারে তৈরি করছি। তো এখান থেকে সূত্র হবে n × n-1/2। ঠিক আছে, স্তম্ভ আকারে তৈরি করলে সূত্রটা হবে কি? n × n-1/2। তো 5টার ক্ষেত্রে কি হবে? 5 × 5-1/2। ওকে, তো মানগুলো এবার ক্যালকুলেশন করার চেষ্টা করি। 300 গুণ 9.8, এটা কিউব রুট করলে হচ্ছে 0.6, এর মান হচ্ছে 5 গুণ 4/2।
5/4/2। ওকে, তো ক্যালকুলেশনটা একটু করে নেওয়ার চেষ্টা করো। এর জন্য কত 10, এর জন্য কত 10, তাহলে এই শূন্য কাটে, এই দুইটা শূন্য কেটে যাবে। হ্যাঁ, এই দুইটা শূন্য যদি কাটে, এটা কাটলে কত 2, 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10, একটা শূন্য থেকে গেল। তাহলে আমি গুণ করব 3 6 18, 18 গুণ 98 গুণ করলে হয়ে যাচ্ছে 18 গুণ 98। তাহলে 28টা কত 64, 28টা 64 4। তাহলে অবশ্যই আমার 4 ডিজিট 4 থাকবে, এই অপশনটা রাইট অ্যান্সার হবে। আমি কিন্তু আর গুণ করি, ঠিক আছে, আমি একটা লিখছি আর অপশনের দিকে বারবার তাকাচ্ছি। তারপর দেখি 3টি টার্মিনাল বিশিষ্ট যে ট্রানজিস্টরের শুধু একটি বাহক, মানে হয় ইলেকট্রন অথবা হোল দ্বারা পরিবহন ঘটবে, তার নাম কি? তার নাম হচ্ছে এফইটি, ফেট। এফইটি ফেট, ফেট মানে কি? ফুল মানে কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ট্রানজিস্টর মানে 3 প্রান্ত বিশিষ্ট এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর 3টা প্রান্তে একটা থাকে সোর্স, আর একটা গেট, আর একটা ড্রেন। 3 প্রান্ত বিশিষ্ট কি প্রান্তে? একটা সোর্স থাকে, একটা গেট থাকে, একটা ড্রেন থাকে। আর এই ফেট ট্রানজিস্টর মেকানিজমটা হচ্ছে ও এক ট্রানজিস্টরটা শুধু একটি বাহক থাকতে হয়, ইলেকট্রন নাই হোল, ঠিক আছে। ওকে, এর মাধ্যমে আমাদের 22-23 সেশনের ফিজিক্সের মেবি ফার্স্ট শিফটের কোশ্চেন সলভিংটা হলো। হ্যাঁ, তো সাথে থাকো। আর কি ভিডিও লাগবে তোমাদের সেটা আমার কমেন্ট সেকশনে জানাও, এবং অন্যান্য ভার্সিটির জন্য কোনো ভিডিও লাগলে বলো, বা অধ্যায়ভিত্তিক যদি কোনো ক্লাস লাগে, অধ্যায়ভিত্তিক ক্লাসেও যদি কোনো ল্যাকিংস থাকে, ক্লাস লাগে, কোন ক্লাসগুলো তোমাদের বেশি দরকার তোমরা আমার কমেন্ট সেকশনে জানিয়ে, আশা করি সময় সুযোগ করে আমি ক্লাসগুলো দিয়ে দেবো। ভালো থাকো সবাই।